শেষের দিকে আমরা যেখানে আলোচনা করছিলাম যে একটা অঙ্কের উত্তর যদি 3 লক্ষ টাকা থেকে বেশি হয় তখনই সে সরকারকে কর প্রদান করতে হয়, আর তখন কর দায়ের অঙ্কটা করা যায়। ওই কর দায়ের অঙ্ক করাবো। এই চ্যাপ্টারের নাম হচ্ছে গৃহ সম্পত্তি। তারপর তোমাদের আগামী ক্লাসে করাবো অন্যান্য উৎস, মানে আরেকটা চ্যাপ্টার। আর তারপর করাবো বেতন খাতে আয়। ওই বেতন খাতে আয়ের সাথেই শিখাবো আমাদের কর দায়। তাহলে যতগুলো চ্যাপ্টারে আমরা অঙ্ক, যেমন এই যে এখানে অঙ্ক করছি, এটার উত্তর কিন্তু 3 লক্ষ থেকে বেশি, এখানে চাইলে পর্দা বের করা যাবে। আর ওইটা সব শেষে শিখাবো, কারণ কি সবগুলো চ্যাপ্টারে একই নিয়ম, সেটা আমরা যে কোনো চ্যাপ্টারে প্রয়োগ করতে পারবো। ঠিক আছে? জি স্যার। এবার আমরা আরেকটা অঙ্ক চাই, দেখো। তোমাদের গ্রুপে একটা ছবি দিছি, ওইটা একটু খেয়াল করো। গ্রুপে একটা ছবি গেছে। জি স্যার। ওই ছবিটার মধ্যে একটা জিনিস তোমরা ক্লিয়ার হবে ভালো করে। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের স্টেটমেন্ট, যেটা সূত্র সহজভাবে সাজানো। এখানে ওই যে আমরা যা বুঝিয়েছিলাম আগে, প্রথমে প্রাপ্ত ভাড়া, তার সাথে ভাড়াটিয়ার খরচ যোগ, মালিকের খরচ বিয়োগ, আর উৎস কর যদি তাকে আমি লিখছি যোগ হবে। কোন ক্ষেত্রে? শুধু বাণিজ্যিকের সময়। নিচে পৌরমূল্য আছে, বার্ষিক মূল্য আমরা তো শিখলাম বের করা। এখানে ওই যে অনুমোদনযোগ্য খরচ, 1 নম্বরে দেখো লিখছি মেরামত রক্ষণাবেক্ষণ। আবাসিক যদি হয় তাহলে 25%, বাণিজ্যিক হলে 30%। আর এই চকের মধ্যে তোমাদের নিয়ে আসার কারণ হচ্ছে এই যে মেরামত রক্ষণাবেক্ষণ, তার নির্দিষ্ট আইটেম আছে 9টা। ওই যে নিচে লেখা আছে দেখো, 1 নম্বর রোমান সংখ্যা মেরামত, 2 নম্বর হচ্ছে ভাড়া আদায় খরচ, 3 নম্বর আইন খরচ, আর 4 নম্বর হচ্ছে দারোয়ানের বেতন, নৈশপ্রহরীর বেতন, বিদ্যুৎ খরচ, পাম্পম্যানের বেতন, লিফটম্যানের বেতন, পয় নিষ্কাশন ও পানি, মানে যারা ওই যে বাসার ড্রেন আছে ওইগুলো পরিষ্কার করে। তাহলে এই যে এখানে 9টা পড়লাম, এই 9টা কোনো সময় অঙ্কের মধ্যে আসবে না, তাহলে তোমাদের এই 9টা চিনতে হবে, অঙ্ক থেকে বাদ দিতে হবে। তার পরিবর্তে আমরা 25% লিখবো অথবা 30% লিখবো। আর এগুলা ছাড়া বাকি যেগুলো যে নিচের দিকে আছে দেখো, ভূমি উন্নয়ন কর, ভূমির খাজনা, পৌর কর, বন্ধকি ঋণের সুদ, ঋণকৃত মূলধনের সুদ, অনাদায়ী ভাড়া, শূন্যতা ভাড়া, এইটুকুই হচ্ছে কাজ। তাহলে এবারে যে কোনগুলা বাদ যাবে সেগুলো পাইছো তো? এগুলা সহজেই চেনা যায় যে ভাড়াটিয়ার সাথে সরাসরি জড়িত যেগুলা। পরবর্তী অঙ্ক হচ্ছে আমার এখানে প্রবলেম 42 নম্বর। অঙ্কের নাম হচ্ছে জনাব তারিকুল ইসলাম। প্রবলেম 42, জনাব তারিকুল। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 410। বের করা হলে বলো। জি স্যার, পেয়েছি। তাহলে এই অঙ্কটা ধরে নিয়ে যে আমাদের এই পাঠের শেষ অঙ্ক, কারণ অঙ্কের মধ্যে আর নতুন কিছু নাই, শুধু কথাবার্তা বুঝতে হবে। আর এখানে নিয়ে আসছে কারণ এই অঙ্কটা 3 তলা। তাহলে দেখো, জনাব তারিকুল ইসলামের নিম্ন বর্ণিত তথ্য হতে গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয় করো। এখন লিখছে তার ঢাকা শহরে একটি 3 তলা বাড়ি আছে। ঢাকা শহরে যদি 3 তলা বাড়ি থাকে, বাড়িটির 3য় তলায় তিনি থাকেন এবং নিচতলা ও 2য় তলায় একটি কোম্পানিকে ভাড়া প্রদান করেন। কোম্পানিকে ভাড়া দিলে তারা কি থাকার জন্য নিছে নাকি ব্যবসার জন্য নিছে? ব্যবসার জন্য। তাহলে এই অঙ্কে উৎস কর আসবে, এই অঙ্কে উৎস কর আসবে। আর তারপর দেখো আরেকটা বিষয় যে বারবার এখানে বলি, ভাগ হবে 2 দিয়ে নাকি 3 দিয়ে। এই অঙ্কে আমরা 3 দিয়ে ভাগ দিব আর 2 দিয়ে গুণ দিব, কারণ কি 2 তলা ভাড়া দেওয়া হয়েছে, 3 তলার মধ্যে 1 তলায় মালিক থাকে, যেই তলায় মালিক থাকে সেটা বাদ, সেটার উপর কোনো কর টর দিতে হয় না। তাইলে প্রতিষ্ঠানকে উৎস কর কর্তন করে তাকে মাসে 38,000 টাকা ভাড়া প্রদান করে। ওই যে বললাম উৎস কর মানে
ব্যবসার জন্য নেয়ার কারণে তাদের উপর এক্সট্রা কিছু কর চাপাই দেওয়া হয়েছে, সেটার নাম উৎস কর। তাহলে তারা কি করছে, উৎস করের টাকা বাদ দেওয়ার পর ভাড়ার মালিককে তারা 38,000 টাকা করে দিছে। এখন তোমাদের কাছে এটা কি মনে হয় যে মোট ভাড়া আসলে 38,000 ছিল না তার চেয়ে বেশি ছিল? তার থেকে বেশি ছিল ওই তাহলে যে আমাদের কর। ওই বেশি যে ছিল সেই বেশি টাকাটা বের করতে হবে, তার জন্য আমরা এখানে 5% যোগ করব, তারপর আমরা পাবো মোট আসলে কত টাকা এইটাই। এখন বাড়িটির পৌরমূল্য নির্ধারণ করা হয়েছিল 4,20,000। এটা কি একতলার জন্য নাকি তিনতলার জন্য? 3 তলার জন্য। তাহলে আমরা আমাদের কাজ কি, আমরা এইটাকে 3 দিয়ে ভাগ দিব আর 2 দিয়ে গুণ দিয়ে যত টাকা আসে সেটা লিখবো। তিনি বাড়িটির জন্য নিম্নবর্ণিত ব্যয় করেন। ক নাম্বার লিখছে মেরামত খরচ, এটা আমরা বাদ দিয়ে দিব। 2 নাম্বার লিখছে পৌরকর, এটা আসবে। অগ্নিবীমা প্রিমিয়াম, এটাও আসবে। নৈশ প্রহরীর বেতন, এটা আসবে না। তাহলে এখানে 4টা দেওয়া আছে, 2টা বাদ। তারপর আবার লিখছে চলতি বছরে জনাব তরিকুল ইসলাম হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে 11% হার সুদে 15 লক্ষ টাকা ঋণ নেন, ওটা আগের একটা অঙ্কে ছিল, আর 2,50,000 টাকা পরিশোধ করেন। এখানে কিন্তু বলা নাই টাকাটা কখন নিচে আর কোন সময় পরিশোধ করছে। তাহলে আমরা কি করব, প্রথম যে 15 লক্ষ টাকা ঋণের টাকা, তার উপরে আমরা সরাসরি 11% সুদ লিখবো। বাড়িটি 1 মাস খালি ছিল, চাইলে কিন্তু তারা এই কথাটা আরো আগেই লিখতে পারতো, কিন্তু আগে না লিখে এই কথাটা পিছন দিকে নিয়ে এসে লিখছে। তাহলে আমরা কি করব, উপরে যে 4টা লেখা ছিল এখান থেকে আসবে 2টা, আর ওই 15 লক্ষ টাকা সুদ টোটাল হচ্ছে 3টা। শূন্যতা বাড়া সহ আমাদের মোট কয়টা, 4টা। এবার তোমাদের বইয়ের অঙ্কগুলা সমাধানের মধ্যে এই যে এখানে বিষয়টা দেখো, বার্ষিক মূল্য থেকে আমরা কি করছি, শূন্যতা বাড়া বাদ দিছি তারপর পার্সেন্টেজ করছি, কিন্তু তোমাদের ব্যতিক্রমের মধ্যে এটা কি করছে, বিয়োগ করে নাই, সরাসরি সব টাকার উপর করে দিছে। এটা কি যুক্তির মধ্যে পড়লো? তোমাদের কি মনে হয়? স্যার বাসা তো 1 মাস ওটা তো পাই। বাসা যদি খালি থাকে তাহলে কি 12 মাসের উপর খরচ হবে? না হবে না। স্যার। এটা মনে রাখো, এটা এটা বইয়ের মধ্যে ঠিকঠাক ভাবে দেয়া থাকে। এইটাই হচ্ছে বই আর নোট পড়ার পার্থক্য। তাহলে আমরা প্রথমে লিখি প্রাপ্ত করা কত টাকা করে বলছে, 38,000। 38,000 গুণ দিব 12। 38,000 কে 12 দিয়ে গুণ দিলে 4,56,000। তার সাথে উৎস কর যোগ করতে হবে, কারণ তারা তো বিয়োগ করে দিছে। উৎস কর যোগ, এটা সূত্র হচ্ছে এই যে টাকা আছে 4,56,000, এটা হচ্ছে 95%। কিভাবে, আমি তোমাদের আগে বলছিলাম উৎস কর 5%, তাহলে আমাদের কি 5% কেটে দিছে না টাকা? জি স্যার। 5% যদি কেটে দেয় তাহলে 100 থেকে 5% বিয়োগ করলে আমরা কত পার্সেন্ট পাইছি, এটা 95% নাকি 105%? বলো কি মনে হয়? স্যার কেটে দিছেন, কমে গেছে না? হ্যাঁ, তাইলে এটা কত পার্সেন্ট, এই টাকাটা কত পার্সেন্ট? 95%। 95। তাই আমরা সূত্র অনুযায়ী সব সময় উৎস করের এই টাকাকে 95 দিয়ে ভাগ দিব আর 5 দিয়ে গুণ দিব, তাহলে কি হবে, এটা তো এমনিতেই 95% আছে, আর এখান থেকে যদি 5% যায়, দুইটা মিলিয়ে হয়ে যাবে কত, 100%। এটা মনে রাখো। তাহলে এখানে টাকা আসবে 24,000। এবার যোগ করলে দেখো হয় 4,80,000। এখন আরেকটা জিনিস শিখাই দিই, 4,80,000 যে মোট টাকা আসলো, তার 5% করে দেখো ওইটা কিন্তু 24,000 টাকাই আসবে। তার মানে তারা কি করছিল, 4,80,000 টাকা প্রথমে তারা জানতো, সেটার থেকে তারা 5% কেটে দিছে, বাকি টাকা মালিককে দিয়ে দিছে, আর ওই টাকা কাকে দিছে, ওই টাকা সরকারকে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা লিখলাম 4,80,000, আর আমাদের অঙ্কে তো ভাড়াটি এবং মালিকের কোনো খরচ নাই, তাহলে তারপর লিখবো কি, পৌরমূল্য। প্রশ্নে দেওয়া আছে পৌরমূল্য 4,20,000, ভাগ দেবে কত দিয়ে, 3 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ। 4,20,000 ভাগ 3 গুণ 2, তাহলে 2,80,000। না বুঝলে বলো। এখন 2,80,000 আর 4,80,000 দুইটার মধ্যে বড় টাকা 4,80,000। এই 4,80,000 এর নাম হচ্ছে কি, বার্ষিক মূল্য। অনুমোদনযোগ্য খরচ, 1 নম্বরে তো সবসময় লেখা লাগবে মেরামত রক্ষণাবেক্ষণ, তাহলে এখানেও বিয়োগ হয়ে কাজ হবে। আর আজকে এখন এই অঙ্কে এখানে 25% হবে নাকি 30%?
মনে আছে কারো? 30%। 30, কারণ অঙ্কটা কি বাণিজ্যিক। বাণিজ্যিক। আর এখানে টাকা লেখার আগে আমাদের কি করতে হবে, শূন্যতা ভাড়া বের করা লাগবে। তাহলে আমরা শূন্যতা ভাড়ার এখানে গিয়ে 4,80,000 যে বার্ষিক মূল্য আছে এটাকে 12 দিয়ে ভাগ দিব। আর এই বাসাটা খালি ছিল বলছে 1 মাস। 1 মাস। 4,80,000 ভাগ 12 গুণ 1, তাহলে এখানে টাকা হচ্ছে 40,000। তখন এখানে আমরা লিখতে পারি 4,80,000 বিয়োগ 40,000, তারপর 30%। তাহলে 4,40,000 তার 30% হচ্ছে 1,32,000। এবার আর কি কি আছে দেখো আমাদের অঙ্কে। অগ্নিবীমার প্রিমিয়াম, আর আরেকটা কি, পৌরকর। পৌরকর, অগ্নিবীমার প্রিমিয়াম। পৌরকরের টাকা দেখো তো কত, 60,000। এটাকে একদম বলে দাও, এই 60,000কে আমরা এখানে কি কাজ করব? জি স্যার, আরেকবার বলেন শুনলাম। বুঝছি। 60,000 সাথে কি হবে, 3 দিয়ে ভাগ আর 2 দিয়ে গুণ। 2 দিয়ে গুণ। তাহলে এখানে টাকা আসবে 40,000। পৌরকরের পর আরেকটা লিখছি আমরা কি, অগ্নিবীমার প্রিমিয়াম। এটার টাকা আছে 9,000। তাহলে এখানে 9,000 ভাগ 3 গুণ 2, তাহলে এখানে টাকা আসলো 6,000। এবার ওই যে হাউস বিল্ডিং ঋণের সুদ, 5 নাম্বার ঋণের সুদ। তাহলে ঋণ নিছিল কত টাকা, 15 লাখ। কোনো মাসের কোনো হিসাব নাই, তাই 11%। আর এখানেও 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। এখন মাসের হিসাব যে বারবার বলতেছি দেওয়া নাই, কোনো কোনো সময় কিন্তু মাসের হিসাব থাকতে পারে। যদি বলে জানুয়ারিতে ঋণ নিছে, তাহলে বলো তো 6 মাস হবে না 12 মাস হবে? 12 মাস। 6 মাস। এখানে প্রবলেম আছে। অ্যাকাউন্টিং আর ট্যাক্স সম্পূর্ণ আলাদা। ট্যাক্সের হচ্ছে, অ্যাকাউন্টিং এর হচ্ছে বছর শুরু হয় জানুয়ারিতে, শেষ হয় ডিসেম্বরে। আর ট্যাক্সের বছর শুরু হয় জুলাইতে, শেষ হয় পরবর্তী বছরের জুনে। তাহলে জানুয়ারি যদি হয় বলছি তাহলে জুন পর্যন্ত কয় মাস, 6 মাস। 6 মাস। যদি ফেব্রুয়ারি হয় তাহলে 5 মাস। এগুলা কিন্তু থাকতে পারে, প্রশ্ন ওইভাবে চেঞ্জ হয়। বা তোমাকে বলতে পারে যে 2020 সালে নভেম্বরের 1 তারিখ ঋণ নিয়েছে, তখন তোমাকে লিখতে হবে নভেম্বর ডিসেম্বর 2 মাস আর ওইদিকে 6 মাস, তাহলে সুদ হবে 8 মাসের। ওইগুলো ভালো করে বুঝে নিও। এখানে দেখো তো সুদ কত আসে, 1,10,000। এবার আমরা সবগুলো যোগ করি। 1,32,000, তার সাথে 40, 6, আবার 40, আর 1,10,000, টোটাল হচ্ছে 3,28,000। তাহলে উপরের টাকা থেকে আমার 3,28,000 বাদ। এবার দেখতেছো মালিক আয় করছে 4,80,000, আর কোন বাসার মালিক কি আছে যার তার 3,28,000 টাকা খরচ হয়ে যাবে? তোমাদের কি মনে হয়? না স্যার, এত কি আর খরচ হয়? খরচ আরো কম হয়। এই যে খরচের সম্পূর্ণ গন্ডগোলটা এই জায়গায়। বা অন্যান্য গুলোতেও আছে, ইচ্ছা করে খরচটা বেশি দেখায় যাতে আয়ের পরিমাণ কি হয়, কম হয়। আয় কম হইলে কোনো ট্যাক্স দিতে হয় না। আর যদি কোনোভাবে আয়ের টাকাটা 3 লক্ষ টাকার নিচে নামানো যায়, তাহলে তো আর ট্যাক্স এমনিতেই নাই। আর ওই যে প্রথমেই বলছিলাম যে পৌরসভা কর্তৃক নির্ধারিত ভাড়া, এই যে এইটা পৌরমূল্য, পৌরসভা বলে দিচ্ছে যে আপনার 3 তলা যে বাসা আছে, 3 তলার টোটাল সারা বছরে চার্জ করা হবে কত টাকা, 4,20,000, মানে এই টাকা আপনি ভাড়া দিতে পারবেন। কিন্তু মালিকগুলা কিন্তু এইটা কাউকেই বলে না, তারা তার চেয়ে নিজেদের মতো করে বলে দেয় যে 3 রুমের যদি বাসা হয় তাহলে সেটা ভাড়া 10,000, 2 রুমের যদি বাসা হয় সেটা ভাড়া 7,000। এইভাবেই চলতেছে সারা দেশে। এখন উপর থেকে বিয়োগ করলে আমাদের এখানে টাকা আসে 1,52,000। এখানে ক্লোজ। এই যে এটাও 3 লক্ষ টাকার কম, এই অঙ্কে পর্দায় করা যাবে না, কারণ 3 লক্ষ টাকার থেকে কম তো। এখানে অঙ্ক শেষ। এবার বলো, এই অধ্যায়ে কি আর অঙ্ক করাবো নাকি বুঝতে পারছো?
অঙ্কগুলো তো বুঝলামই, যেগুলো পড়াইলেন। এবার তোমাদের কাজ দিয়ে দেই 3-4টা অঙ্ক, ওইগুলো নিজেরা করো, করার পর যদি সমস্যা হয় তাহলে বললো, আর যদি পারো তাহলে তো ঠিকই আছে। আর আজকে অ্যাকাউন্টিং করাবো না। অ্যাকাউন্টিং এর বিষয়টা বলে রাখি, অ্যাকাউন্টিং এ আমরা যেই পার্টে আছি ওই পার্ট ছাড়া তোমাদের আরো 2টা অধ্যায় বাকি আছে। 2টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় সম্পূর্ণ চ্যাপ্টার ঠিক আছে, ওইটা শেয়ারের, যেটা শেয়ার না, অংশীদারি, পার্টনারশিপ। আর আরেকটা যেটা অধ্যায়, প্রথম অধ্যায়, এটা অনেক কিছু মিলাই একটা অধ্যায়। তাহলে আগামী যে কোনো একদিন ক্লাসে প্রথমে তোমাদের সবার সাথে ওই পার্ট নিয়ে আমরা কিছু আলোচনা করব। কেন, ওই চ্যাপ্টারটা ফার্স্ট ইয়ারে যে তোমাদের অ্যাকাউন্টিং ছিল ওইখানে 4টা অধ্যায়ের অঙ্ক মিলে এখানে হচ্ছে একটা অধ্যায়। বুঝতে পারছো? এখন 4টা অধ্যায় মিলে যদি একটা অধ্যায় হয় তাহলে সেটাকে একটা বলা যায় না, সেটাকে অধ্যায় 4টাই বলা যায়। আর যদি সেটার মানে হচ্ছে তোমার রিভিশন আর কি, তোমাকে যাচাই করলো যে তুমি আগে কি পড়ে আসছো। যদি আগের পড়াটা ভালো হয় তাহলে সেইটা অনেকেই স্কিপ করে যাইতে পারে, বা মোটামুটি একটা বলে দিলে সেটা ধরে নিতে পারে। তাহলে আমি তোমাদের ওই অধ্যায়ে গিয়ে একদিন 30 মিনিট আধা ঘন্টা সময় আমরা কিছু অঙ্কে আলোচনা করব, দেখবো তোমাদের ওই জায়গায় অঙ্কগুলো করে আসছো, মনে আছে নাকি, কি অবস্থা। তারপর আমরা ওই অধ্যায় নিয়ে সিদ্ধান্ত নিব। আর যে অধ্যায়ে আমরা ছিলাম অবচয়, সেটা নিয়ে সমস্যা আছে নাকি, পারো? জি স্যার, ওই যে অন্য একটা করতে গেলে একটু একটু সমস্যা হয়। বুঝি নাই। মানে অন্য একটা নতুন অঙ্ক করতে গেলে আবার একটু গুলিয়ে যায়, সমস্যা হচ্ছে ইংলিশে তো ঝামেলা এটার হয়। এটার বিষয় হচ্ছে আমরা যখন একটা অধ্যায়ে থাকি তখন মাঝে মধ্যে তোমাদের উচিত অন্য আরেকটা অধ্যায় একটু একটু অঙ্ক 2টা একটা করা, করার পর আমাকে যে মানে কোনো জায়গায় যে সমস্যা হয়ে যায় ওটা বলতে পারো যে ওই জায়গায় ভুলে গেছি, তখন ওটা বলে দিব। আর যদি এইভাবে মনে করো যে একটা অধ্যায় আমরা স্যার করে দিল, আমরা তারপর ওটা আর কিন্তু কিছু করলাম না, পরবর্তী অধ্যায়ে গেলাম, এইভাবে যদি হয় তাহলে প্রবলেম। মানে তোমাদের নিজেদের টাচে থাকতে হবে। আর পরীক্ষা কত তারিখ? 25 তারিখ ফাইনাল? জি, জি, জি। 25 না 21? 25। 25 তারিখ কি তোমাদের আছে? বাংলা আছে। হুম। তাহলে আমাদের এখানে আর 5-6টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে। ট্যাক্সের বই আরো 3টা বা 4টা ক্লাস লাগবে। আর ওইটার মধ্যে নির্ভর করবে বোঝার উপর। পার্টনারশিপ যেটা, এটা বড় অধ্যায়, চ্যাপ্টারটাও জটিল আছে। আর প্রথম অধ্যায় যেটা বললাম এটা তো এমনিতেই জটিল, যেটা বললাম যে ওই যে 4টা অধ্যায় মিলে একটা অধ্যায়। এই বইয়ের কিছু অঙ্কের আমি ছবি দিতেছি, তোমাদের সাথে নাম্বার মনে হয় মিলে না, তাহলে ছবিগুলো তোমাদের সাথে মিলে মিলে এই অঙ্কগুলো তোমরা করে নাও। গ্রুপে আমি ছবি দিয়ে দিতেছি 4-5টা অঙ্কের, এই যে গৃহ সম্পত্তির। আর আগামীকালকে আবার ক্লাস হইতে পারে, ঠিক আছে, বলে দিব না। আচ্ছা, আজকে রেখে দিলাম, শেষ। ঠিক আছে।